একাত্তরে বাংলাদেশকে পাক হানাদারদের কালগ্রাস থেকে রক্ষায় মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত হয়েছিল ছোট বড় অসংখ্য যুদ্ধ। সেসব যুদ্ধের কোনোটি গুরুত্ব তাৎপর্যের দিক থেকে কম নয়। প্রতিটি যুদ্ধই যেন ছিল চূড়ান্ত বিজয়ের পথে এক একটি নতুন সোপান। তারপরও কিছু যুদ্ধ তো রয়েছে যেগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের হিরণ্ময় পালক হয়ে রয়েছে। ঠিক সেই রকমই কিছু যুদ্ধের সমন্বয়ে সংগঠিত হয়েছিল অপারেশন কামালপুর। ময়মনসিংহ তখনও বৃহত্তর জেলা, জামালপুর হয়েছে পরে, শেরপুর আরও পরে। এই দুই জেলারই সর্বশেষ উত্তরে গারো পাহাড়ের পাদদেশে বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত ছিল কামালপুর। সীমান্তবর্তী এই কামালপুর পরিচিত ছিল সেক্টর 11-র আওতাধীন উত্তরাঞ্চলীয় সেক্টর হতে ঢাকার প্রবেশদ্বার হিসেবে। ফলে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনী উভয়েরই কাছে এই সীমান্ত চৌকি ছিল অতি গুরুত্বপূর্ণ এক কৌশলগত রণাঙ্গন। কামালপুর থেকে সোজা দক্ষিণে বকশীগঞ্জ হয়ে শেরপুরে চলে গেছে একটি সড়ক। এই সড়ক ধরেই সম্ভব ছিল জামালপুর টাঙ্গাইল হয়ে দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানো। কোনো মতেই যেন মুক্তিবাহিনী এ রাস্তা দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতে না পারে, সেজন্য কামালপুর বিউপিতে শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিল পাকিস্তানি সেনাবাহিনী। তৈরি করা হয়েছিল গোলা নিরোধী ছাদ বিশিষ্ট কংক্রিট বাংকার, ছিল গভীর নালার মাধ্যমে নিজেদের মাঝে যোগাযোগের লক্ষ্যে পরীক্ষা, নিরাপত্তা বেষ্টনী হিসেবে স্বনিয়ন্ত্রিত ফাঁদ ও মাইন। রাজাকার ছাড়াও 31 রেজিমেন্টের দুটি কোম্পানি দায়িত্ব বহাল ছিল সেখানে। সব মিলিয়ে চূড়ান্ত রকমের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় যেন মোতায়েন করা হয়েছিল। আর মুক্তিবাহিনীর সামনে ছুড়ে দেওয়া হয়েছিল এক আপাত অসম্ভব চ্যালেঞ্জ। 71-এ বাংলা মায়ের দামাল ছেলেরা তো কোনো বিপদেই ডরাননি, তাহলে এই চ্যালেঞ্জেই বা তারা পিছুপা হবেন কেন? তাই পাক বাহিনীর কামালপুর ক্যাম্পেও তারা চালিয়ে গেছেন দফায় দফায় আক্রমণ। মোট 4 বার সরাসরি সেট পিস থেকে লড়াই আর অন্তত 20টি হিট অ্যান্ড রানের পসরা সাজিয়েছিলেন তারা কামালপুরে। ধারাবাহিক সেসব লড়াইয়ের সূচনা হয়েছিল 12ই জুন। সরিষাবাড়ি উপজেলার গ্রামগুলিতে ঢোকার চেষ্টা করেছিল পাক সৈন্যরা, কিন্তু তারা বাধার সম্মুখীন হয় গ্রামবাসীদের। অনেক গ্রামবাসী সেদিন মারা গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত অধিকৃত হয়নি তাদের গ্রামগুলো। ব্যর্থ পাক হানাদাররা অবশ্য পিছু হটার আগে আগুন জ্বালিয়ে দিয়েছিল কয়েকটি গ্রামে। দ্বিতীয় লড়াইটি হয় 31 জুলাই দিবাগত রাতে, তাও আবার সেটি ছিল সেট পিস আক্রমণ। কমান্ডিং অফিসার মেজর মইনুল হোসেন চৌধুরী রাজি ছিলেন না এত দ্রুত পাকিস্তানি ঘাঁটিতে সেট পিস আক্রমণ করতে। হিট অ্যান্ড রানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর উপর গেরিলা আক্রমণ চালাতে চালাতে তাদেরকে দুর্বল করে দেওয়াই ছিল তার সমর কৌশল। কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তিনি। 31 জুলাই রাতের সে আক্রমণে উত্তর ও পূর্ব দিক থেকে ডেল্টা ও ব্রাভো নামক দুটি কোম্পানি ঝাঁপিয়ে পড়ে শত্রুপক্ষের উপর। বাম দিক থেকে ডেল্টার নির্দেশনায় ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, আর ডান দিক থেকে ব্রাভোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন হাফিজ। মুক্তিযোদ্ধারা যখন সন্তর্পণে সামনের দিকে এগিয়ে চলেছেন, ঠিক তখনই গর্জে ওঠে শত্রুপক্ষের আর্টিলারি। ফলে দুটি কোম্পানির গতি স্লথ হয়ে যায়। অনেক মুক্তিযোদ্ধারা মৃত্যুর কোলেও ঢলে পড়তে থাকেন। ক্রমশ হতাহতের সংখ্যা বেড়ে চললেও মুক্তিযোদ্ধারা কিন্তু পিছুপা হননি, তারা ঠিকই আগে বাড়তে থাকেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা ভয়ঙ্কর মাইনফিল্ড পার হয়ে যান। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ অসীম সাহসিকতার সাথে তার কোম্পানির মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢুকে পড়েন পাকিস্তানিদের প্রথম ডিফেন্স গার্ডেনের শেল্ফ প্রুফ বাংকারে। কিন্তু এতেও থেমে থাকেননি তিনি। এরপর তিনি দেখান আরো বড় দুঃসাহস। 20-25 জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে তিনি এবার ঢুকে পড়েন বিওপির অভ্যন্তরে। কিন্তু ভাগ্য তার সবসময় সাহসীদের সঙ্গ দেয় না। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজকেও আর দিল না। আচমকা মেশিন গানের একটি গুলি এসে উপহার দেয় তাকে মৃত্যু চুম্বন। স্বাধীনতার সূর্য সচক্ষে দেখবার আগেই ঘটে এক দুঃসাহসী যোদ্ধার নিদারুণ প্রাণপাত। শেষ পর্যন্ত সকাল 7:30টার দিকে মেজর মঈন মুক্তিযোদ্ধাদের নির্দেশ দেন পশ্চাদপসরণের। এই যুদ্ধেই ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ছাড়াও মুক্তিবাহিনীর আরো 28 জন বীর যোদ্ধা শাহাদাত বরণ করেন।
আহত হন ক্যাপ্টেন হাফিজ সহ 67 জন। আপাত দৃষ্টিতে একে একটি ব্যর্থ যুদ্ধই বলা যায় মুক্তিবাহিনীর জন্য, কিন্তু এই ব্যর্থ যুদ্ধের ইতিবাচক দিকও নেহাত কম ছিল না। এই যুদ্ধে মুক্তিবাহিনী যে মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছিল তা তাদেরকে উৎসাহ জুগিয়েছিল পরের যুদ্ধগুলোতে। অপারেশন কামালপুর এখানেই শেষ হয়নি, আরো অন্তত 3 বার এখানে সেট পিস আক্রমণ চালায় মুক্তিবাহিনী। মূলত অক্টোবরের মাঝামাঝি থেকে গোটা বাংলাদেশেই বদলে যায় যুদ্ধের গতি প্রকৃতি। বাড়িয়ে দেওয়া হয় পাকিস্তানি ঘাঁটিগুলোতে হামলার পরিমাণ। তারই সূত্র ধরে 22 অক্টোবর আরো একবার আক্রমণ চালানো হয় কামালপুরেও। সেবারও কামালপুর জয় সম্ভব হয়নি বটে, কিন্তু কাঁপন ধরিয়ে দেওয়া গিয়েছিল পাকিস্তানিদের মনে। তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল সামনে আরো বড় কিছু আসছে। সেই বড় কিছু আসে নভেম্বরে। 14 নভেম্বর ছিল সেক্টর 11-এর অধিনায়ক মেজর তাহিরের জন্মদিন। তিনি চেয়েছিলেন কামালপুরের শত্রু ঘাঁটিতে স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর মাধ্যমে উদযাপন করবেন নিজের জন্মদিন, চিরস্মরণীয় করে রাখবেন দিনটি। পরিকল্পনা মাফিক 14 নভেম্বর প্রথম প্রহরে 3 দিক থেকে একযোগে আক্রমণ চালানো হয় কামালপুরে। অতর্কিত এই হামলায় পুরোপুরি হতবম্ব হয়ে যায় পাকিস্তানিরা। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায় তারা। মুক্তিবাহিনীর ভয়ঙ্কর আক্রমণে তারা রীতিমতো নাস্তানুবুদ হতে থাকে। কিন্তু বিস্ময়কর ব্যাপার, সেদিন আত্মসমর্পণ করেনি পাকিস্তানিরা। শেষ মুহূর্তে বাংকারে ঢুকে আত্মরক্ষা করে তারা। মুক্তিবাহিনী সেদিন হতাশ হয়েছিল বটে, বিজয়ের এত কাছাকাছি এসেও ফিরে যাওয়াটা মানা যায় না। তবে এটুকু তারা সেদিনই জেনে গিয়েছিল, বিজয়ের সেই মহেন্দ্র ক্ষণের আর বেশি দেরি নেই। নভেম্বরের শেষ সপ্তাহে মরণ কামড় দেয় মুক্তিবাহিনী। 24 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত টানা 11 দিন তাদের হাতে অবরুদ্ধ থাকে কামালপুর। কোন দিক দিয়ে সাহায্য সরবরাহ পায় না পাকিস্তানিরা। অবরোধ ভাঙার ব্যর্থ চেষ্টা করে করে যেন হাঁপিয়ে যায় তারা। এদিকে বক্সিগঞ্জ কামালপুরের মধ্যে প্রতিটি সড়কে বসানো হয় অ্যাম্বুশ। একে একে ধ্বংস করা হতে থাকে পাকিস্তানিদের সকল যান। একটু একটু করে শুষে নেওয়া হয় হানাদারদের সবটুকু প্রাণরস। এবার শুধু অপেক্ষা তাদের আত্মসমর্পণের। 3 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় ভারত পাকিস্তান যুদ্ধ। শত শত ভারতীয় সামরিক যান আসে সীমান্তে। 4 ডিসেম্বর সীমান্ত ঘেঁষা ভারতীয় গ্রাম ব্রাহ্মণপাড়ায় সশরীরে হাজির হন ভারতীয় 95 মাউন্ট ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লেয়ারো। মুক্তিবাহিনীর সাথে আলোচনা শেষে তিনি ঘোষণা দেন, আত্মসমর্পণ করাতে হবে কামালপুরের পাকিস্তানি সেনাদের। কিন্তু পাকিস্তানি ক্যাম্পে কে যাবে আত্মসমর্পণের চিঠি নিয়ে? প্রশ্নটি ছুড়ে দেন ব্রিগেডিয়ার ক্লেয়ার। মুহূর্তেই জবুথবু সবাই। উপস্থিত হাজার হাজার মুক্তিযোদ্ধা ইতিমধ্যে সম্মুখ সমরে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। সুতরাং তাদের সাহসের ব্যাপারে প্রশ্ন তোলা অবকাশ নেই। কিন্তু সরাসরি শত্রু শিবিরে গিয়ে প্রবেশ মানে যে নিশ্চিত মৃত্যু। কে চাইবে নিশ্চিত মৃত্যুকে বরণ করে নিতে? কে হবে এমন আত্মঘাতী? ব্রিগেডিয়ার ক্লেয়ার প্রশ্নটি দ্বিতীয়বার করতে কেউ একজন বলে ওঠেন, আমি যাব। কে? তিনি এক নিতান্তই কিশোর মুক্তিযোদ্ধা। তার নাম বশির আহমেদ। মোটামুটি অবধারিত মৃত্যুকে আলিঙ্গন করেই যেন হাতে সাদা পতাকা আর পকেটে আত্মসমর্পণের আহ্বান জানানো চিঠি নিয়ে কামালপুর বিউপির উদ্দেশ্যে রওনা হন এই কিশোর যোদ্ধা। শুরু হয় অপেক্ষা, এক অসহ্য অপেক্ষা। প্রতিটি সেকেন্ড যেন এক একটা বছরের সমান দীর্ঘ। তারপরও এক পর্যায়ে শেষ হয় নির্ধারিত সময়। কিন্তু না, ফেরেন না বশির আহমেদ। মিত্রবাহিনীর কর্মকর্তারা অবাক দৃষ্টিতে দেখেন বশির ফিরছেন না দেখে এবার রওনা দিয়েছেন আরেক দুঃসাহসী মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম সঞ্জু। তার সাথে রয়েছে আরো কড়া ভাষায় লেখা চিঠি। তিনি যাওয়ার পরও পেরিয়ে যায় লম্বা সময়, দেখা নেই বশির কিংবা সঞ্জু কারোরই। সবাই ধরেই নেন হয় পাকিস্তানিদের গুলিতে মারা গেছেন তারা, কিংবা মাইনে উড়ে গেছে তাদের শরীর। কামালপুরের উপর দিয়ে কয়েক দফা বিমান ওড়ানো হয়। পাকিস্তানিদের প্রতি নিশ্চিত ইঙ্গিত, আর দেরি করলে গুড়িয়ে দেওয়া হবে গোটা ঘাঁটি। টনক নড়ে হানাদার বাহিনী।
ফিরে আসেন সঞ্জু, তবে পাক ক্যাম্পে রয়ে যান বশির। সঞ্জু জানান আত্মসমর্পণে রাজি হয়েছে পাকিস্তানিরা। এরপর ওই 4 ডিসেম্বরই ঘটে কামালপুরে পাকিস্তানিদের সেই ঐতিহাসিক আত্মসমর্পণ। ঐতিহাসিক এ কারণে যে সেটি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানিদের প্রথম আত্মসমর্পণ। চোখে মুখে পরাজয়ের গ্লানি নিয়ে সেদিন আত্মসমর্পণ করেছিল একজন ক্যাপ্টেনের নেতৃত্বে 150 জনেরও বেশি নিয়মিত বাহিনীর সদস্যরা, 30 জনের বেশি রেঞ্জার ও মিলিশিয়া সহ বেশ কিছু স্থানীয় রাজাকার। এভাবে বহু ঘাত প্রতিঘাতের পর অবশেষে সফল হয় অপারেশন কামালপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অপারেশন কামালপুরের স্মৃতি হয়ে থাকবে চিরস্মরণীয়। পুরো মুক্তিযুদ্ধে কামালপুরে অনুষ্ঠিত সবগুলো যুদ্ধ মিলিয়ে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা 197 জন, আর পাকিস্তানি বাহিনীর পক্ষে নিহত হয়েছে 220 জন। শুধু অপারেশন কামালপুরে বীরত্ব ও সাহসিকতার জন্যই বীরোত্তম থেকে বীর প্রতীক সম্মাননা পেয়েছেন 29 জন মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। তাই তো এই অপারেশন কামালপুরের স্মৃতিও চিরকাল রইবে অক্ষয়।